আজকে আমি তোমাদের সামনে এখন ব্রাইনিয়া অ্যালবাম নিয়ে বলবো। ব্রাইনিয়া অ্যালবাম ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম ভেজিটেবল কিংডম, অর্থাৎ উদ্ভিদ থেকে এই ওষুধটা প্রস্তুত হয়। এখানেও এই ব্রাইনিয়া ওষুধটার ব্যবহারিক ক্ষেত্র যেটা আছে, ধাতুগত অবস্থা, সাধারণত আমরা লক্ষ্য করি পিত্ত ধাতুর রোগীদের পক্ষে বেশিরভাগ কার্যকরী। আর এছাড়া মানসিক লক্ষণ এবং হেরার বৃদ্ধি লক্ষণ, এই দুটো আমাদের খুব গুরুত্বপূর্ণ। ব্রাইনিয়া সম্পর্কে কেন স্যার যেটা আলোচনা করেছেন সেটা হচ্ছে ওষুধের গতি প্রকৃতিটা আমাদের একটু খেয়াল করতে হয়। ওষুধের গতি প্রকৃতি এবং রোগের গতি প্রকৃতিটা খেয়াল করতে হয়। যেমন আমরা হঠাৎ কোনো রোগাক্রান্ত অবস্থা হলে, তরুণ রোগ, তাহলে আমরা অ্যাকোনাইট বা ব্লেডনার কথা যেমন চিন্তা করি, সেখানে কিন্তু আমরা কোনো অন্য মেডিসিনের কথা ভাবি খুব কম। সেই হিসাবে ব্রাইনিয়ার গতি ধীর গতি এবং ক্রমগতি, আস্তে 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 রোগীটা খারাপের দিকে পৌঁছে যায়। তো এই অবস্থাটা, এই গতিটা আমাদের খেয়াল করতে হয়, ধীর গতি এবং ক্রমগতি। আর বাত ধাতুযুক্ত রোগীর ক্ষেত্রে আমাদের ব্রাইনিয়াটা বেশিরভাগই ব্যবহার হয়। তোমরা ব্রাইনিয়াকে বহুমুখী মেডিসিন হিসাবে গণ্য করবা। তরুণ রোগে যেমন ব্যবহার হয়, তেমন আমাদের পুরাতন রোগের তরুণ উচ্ছ্বাসে বা নজমাইজমেটিক যে তরুণ রোগগুলি আছে, সেখানেও আমাদের ব্রাইনিয়া যথেষ্ট কার্যকরী। এটা আমাদের খেয়াল করতে হবে। আর এছাড়া আমাদের ব্রাইনিয়া বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে, কজ অফ ডিজিজ, রোগের যে কারণটা, মিন্স ফান্ডামেন্টাল কজ বলছি না, আমি বলছি এক্সাইটিং কজ। এক্সাইটিং কজটা মাথায় রাখতে হবে। মডালিটিসটা রোগ লক্ষণের সাথে আছে কিনা সেটা খেয়াল করতে হবে, বা মানসিক লক্ষণ কেমন সেটা খেয়াল করতে হবে। এইটাই হচ্ছে ব্রাইনিয়ার মূল ভিতভূমি। তাহলে ব্রাইনিয়া আমি বললাম পিত্তধাতুর রোগী, পিত্তধাতুর যে মানুষগুলি বিলিয়ারি কনস্ট্রিকশন, অর্থাৎ যাদের লিভার ফাংশনটা সঠিক হয় না, তাদের ক্ষেত্রেই আমাদের ব্যবহার্য। আমরা এখানে অনেক সময় হাইড্রোজেনয়েড কনস্ট্রিকশন, অক্সিজেনয়েড কনস্ট্রিকশন, বা আমরা এটা বললাম বিলিয়ারি কনস্ট্রিকশন, অর্থাৎ পিত্ত ধাতু যুক্ত রোগীর ক্ষেত্রে ব্রাইনিয়া বেশিরভাগই ব্যবহার্য। তাহলে যে এক্সাইটিং কজ বা উদ্দীপক কারণ বা পরিপোষক কারণ হিসাবে আমরা যেটা লক্ষ্য করি, সেটা ব্রাইনিয়া রোগী কিন্তু আমরা যথেষ্ট পাই। যেমন আমরা নাকজুমিকা, রাস্টক্স এর রোগী পাই, তদনুরূপ আমরা ব্রাইনিয়া রোগীও কিন্তু প্রচুর পাই। এমন কোনো দিন নেই যে দুই চারটি ব্রাইনিয়া রোগী পাওয়া যায় না। তাহলে এই সদা সর্বদা ব্যবহার্য বহুমুখী মেডিসিনটা সম্পর্কে আমাদের একটা বিশেষ ধারণা থাকা দরকার। দেখা গেল ব্রাইনিয়ার রোগগুলি আবির্ভাবের যে উত্তেজক কারণ, সেটা হচ্ছে গরমের পরে হঠাৎ ঠান্ডা লাগা। প্রচন্ড পরিশ্রম করে আসলাম, রৌদ্রের থেকে আসলাম, এমতো অবস্থায় এসে হয়তো ঠান্ডা জল খেলাম, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস খেলাম, বা হয়তো এসি ঘরে ঢুকে পড়লাম। ঘাম চাপা পড়লে বা গরমের পরে হঠাৎ ঠান্ডা ঘরে প্রবেশ করলে, গরমের পরে হঠাৎ ঠান্ডা জলে স্নান করলে, গরমের পরে ঠান্ডা জিনিস খেলে, এইভাবে আমাদের ব্রাইনিয়ার রোগগুলি আক্রান্ত হয়। দেখা যায় হঠাৎ ঠান্ডা লাগার পরে, এইরকম ভাবে ঠান্ডা লাগার পরে যদি আমাদের রোগগুলি হঠাৎ শুরু হয়, অর্থাৎ দুপুরবেলা আমি স্নান করেছি গরম থেকে এসে ঠান্ডা জলে, কয়েক ঘন্টার মধ্যে যদি রোগ লক্ষণের উপস্থিত হয়, তাহলে আমরা ব্রাইনিয়ার কথা খুব কম ভাবি, সেখানে আমাদের অন্য মেডিসিনের কথা ভাবতে হয়। তাহলে আমাদের অন্যান্য প্রকাশিত লক্ষণগুলি কি, সেদিকেও নজর রাখতে হবে। ক্রোধের পরে হয়তো
ঝগড়াঝাটি করলাম, মন এবং শরীর উত্তপ্ত হয়ে গেল, গরম ঘরে ইস্ত্রি করলাম, শরীর উত্তপ্ত হয়ে গেল, বাহুদয়ের পরিশ্রম করলাম, উত্তপ্ত হয়ে গেল শরীর। এইভাবে শরীর উত্তপ্ত হওয়া বা পরিশ্রম করা, দৈহিক খেলাধুলা করা, তারই পরে ঠান্ডা লাগা, যদি এমন হয় তাহলে আমরা কিন্তু ব্রাইনিয়ার কথা চিন্তা করব। এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখবা। আপনার গলায় ব্যথাটা কেন? কবে থেকে? না কালকে থেকে? কেন হঠাৎ গলা ব্যথা? আপনি কি মনে করছেন? তোমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খেয়াল করবা, যারা গরমের থেকে এসে কোল্ড ড্রিঙ্কস খায় বা ফ্রিজে জল খায়, তাদের মধ্যে এই হঠাৎ বা পরের দিন গলা ব্যথা, গা হাত পা ব্যথা, জ্বর, মাথার যন্ত্রণা, এগুলি তাদের মধ্যে এসে যায়। তাহলে আমরা এই ঘাম চাপা পড়লো কিনা, ঠান্ডা লেগে ঘাম বসে গেল কিনা, বা পরিশ্রম করার পরে ঠান্ডা ঘরে প্রবেশ করলাম কিনা, বা গরমের পরে আমি এসি ঘরে ঢুকলাম কিনা, ঠান্ডা জল খেলাম কিনা, এই সমস্ত গুলি কিন্তু আমাদের রোগী যখন কেস রেকর্ড করতে হবে তখন আমাদের খেয়াল করতে হবে। আর তরুণ রোগের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম কেন, কি করে তোমার এই রোগটা শুরু হলো, একটা তল্লাশি ছোট্ট করে, আর বর্তমান কি কষ্টগুলি হচ্ছে, তার মডালিটিস কি। তরুণ রোগে এটাই কিন্তু আমাদের যথেষ্ট লক্ষণ জানার। এখানে কিন্তু ওই বাবা মায়ের কি হয়েছিল এটা জানার খুব একটা প্রয়োজন পড়ে না। এছাড়াও পুরাতন রোগের যদি তরুণ উচ্ছ্বাস হয়, অর্থাৎ সে কোনো পুরাতন রোগে ভুগছে কিন্তু তার এখন বর্তমান মাথা যন্ত্রণা হচ্ছে, সাধারণত হয় না, মাথার যন্ত্রণা হচ্ছে, তার পাতলা পায়খানা হচ্ছে, গলা ব্যথা হয়েছে, তার কাশি হয়েছে, এমন যদি হয় তাহলে কেন হলো? এটা আপনার তো ছিল না, এটা হলো কেন? যদি রোগীর মধ্যে এমন ইতিহাস পাই তাহলে আমরা প্রথমত ব্রাইনিয়ার কথা চিন্তা করতে পারি যে হ্যাঁ, ব্রাইনিয়ার রোগী নয় তো। এইবার যে ব্রাইনিয়ার মডালিটিসটা, এই মডালিটিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের বলা হয় এনি কাইন্ডস অফ মুভমেন্ট, অর্থাৎ যে কোনো ধরনের নড়াচড়ায় তার রোগগুলি বৃদ্ধি হয়। এমনকি একটু নিঃশ্বাস নিলেও তার বুকের মধ্যে একটা সুস্ফুটানো ব্যথা অনুভব হয়, তার কথা বলতে বিরক্তি হয়। ব্রাইনিয়া রোগী চুপচাপ শুয়ে থাকে, সেই লোক পছন্দ করে না, কথা বলতে চায় না। দেখা গেল জিহ্বাটা তার শুকিয়ে যাচ্ছে, অনেকক্ষণ বাদে বাদে জল খায়, অর্থাৎ জিহ্বা শুকিয়ে গেলে সে জল চায় না, কারণ জল চাইতে গেলেও তার একটা কথা বলতে হয়, এটা একটা মুভমেন্ট। এই যে মুভমেন্টটা, এনি কাইন্ডস অফ মুভমেন্ট, যে কোনো ধরনের নড়াচড়ায়, মানসিক অথবা শারীরিক নড়াচড়ায় তার বৃদ্ধি হয়। সে যদি কাশে, বক্ষস্থলটা বা মাথাটা এরকম করে চেপে ধরে কাশবে, বুকটায় হাত দিয়ে কাশবে। কেন কাশছো কেন এরকম? না, দেখা যাচ্ছে যে চেপে ধরে কাশলে ব্যথাটা একটু কম পায়, অর্থাৎ ব্রাইনিয়ার রোগী চাপে উপশম হয়। এবং অদ্ভুত ব্যাপার, যে পাশে ব্যথা সেই পাশ চেপে যদি চুপচাপ শুয়ে থাকে তাহলে ব্রাইনিয়ার রোগী একটু শান্তি পায়। এখানে যদি ব্যথা অনেক সময় প্রচন্ড আকার ধারণ করে, মারাত্মক কোনো ব্যথা হয়, তাহলে জেমস টাইলার কেন বলছেন সেখানে কিন্তু ব্যথায় অস্থিরতা প্রকাশ করে, কিন্তু তার মধ্যেও যে নড়াচড়ায় বৃদ্ধি, মানসিকভাবে নড়াচড়ায় তার কষ্ট হচ্ছে, এটা কিন্তু খুব আমরা অনুভব করতে পারি। জিহ্বাটা সাদা ময়লা এসে যায়, কয়েকদিনের মধ্যে সাদা ময়লা এসে যায়, জিহ্বাটা শুষ্ক মনে হয়, মুখে পিত্ত আস্বদ থাকে। এটা এই যে আমি মূল সাবস্টেন্সটা বললাম ব্রাইনিয়ার, এই ব্রাইনিয়ার এই কথাগুলি তোমাদের প্রথমে খেয়াল করতে হবে। যদি এই লক্ষণটা থাকে তাহলে তোমরা তরুণ রোগে ইন্ডিভিজুয়াল যে ডিজিজগুলি, তরুণ রোগের যে ভাগগুলি আছে, ইন্ডিভিজুয়াল, স্পোরাডিক্যাল এবং এপিডেমিক, তো ইন্ডিভিজুয়াল যে ডিজিজগুলি আছে সেই ইন্ডিভিজুয়াল ডিজিজের মধ্যে আমরা ব্রাইনিয়ার অনেক রোগী পাই। সেটা ওই ব্যক্তি বিশেষ আক্রান্ত হয়। এই স্নান করে আসলাম, এই গরম অবস্থায় পরিশ্রম করলাম, মাঠে গেছিলাম বা অফিসে গেছিলাম, ঘাম অবস্থায় ফিরে আসলাম, কি ঘাম অবস্থায় থেকে দুম করে আমি এসি ঘরে ঢুকে পড়েছি,
বা বাড়িতে হুটোপাটা করে এসে আমি ফ্রিজ থেকে জল বের করে খেলাম, বা প্রচন্ড পরিশ্রম করে আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম, এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমি কিন্তু ব্রায়োনিয়ার কথা বলবো। অর্থাৎ ব্রায়োনিয়াতে এই ধরনের কথাগুলি বলা আছে। ব্যথাটা ঠিক সুস্ফুটানো, শৈলেশিক ঝিল্লি বা সাবমিউকাস যেখানে থাকে সেখানে কিন্তু আমাদের ব্যথাগুলি আক্রান্ত হয়, পেশি বা জয়েন্টও আক্রান্ত হয়। তাহলে আমরা ব্রায়োনিয়া সম্পর্কে যেটা বললাম, ব্রায়োনিয়ার স্বাদ কখনো তিক্ত হয়, কখনো বিস্বাদ হয়, তবে বেশিরভাগই ব্রায়োনিয়ার মুখের স্বাদ তিক্ত হয়। একটা অদ্ভুত ব্যাপার আছে, এই ব্রায়োনিয়া যে ভেষজ থেকে উৎপন্ন হয়েছে তার শিকড়টা যদি এখানে 10টা মানুষকে অল্প অল্প করে কেটে দিয়ে বলা হয় চিবিয়ে দেখো তো দেখা যাবে 10টা মানুষের মধ্যে 3 রকমের 4 রকমের স্বাদ এক একজন বলছে। এক এক ধাতুতে এক এক রকমের স্বাদের অনুভূতি আসে, কিন্তু ন্যাচারাল পিত্ত ধাতু বলে তিক্ত আস্বাদ, অর্থাৎ জিহ্বার মধ্যে একটা তিক্ত আস্বাদ এসে যায়, রক্তের মধ্যে পিত্ত আধিক্য হয়ে যায় এবং সেই পিত্তটা আমাদের জিহ্বার ফাংশনে চলে আসে এবং মুখের স্বাদটা তিক্ত হয়। প্রবল মাথার যন্ত্রণা, হাতুড়ি মারার ন্যায় মাথার যন্ত্রণা, টনসিলের ব্যথা, কাশি, এই কাশি নিউমোনিয়া বা শুষ্ক ব্রঙ্কাইটিস যেটা আমরা পাই সেখানে আমাদের কিন্তু ব্রায়োনিয়ার একটা বড় অংশ পাই। ব্রায়োনিয়া আমি বললাম যে ব্রায়োনিয়া এই যে ব্যাপারগুলি যদি হয় আমরা অনেক রোগের ক্ষেত্রেই ব্রায়োনিয়া ব্যবহার করতে পারি। তাই তোমরা প্রথমে যে কথাগুলি বললাম এই কথাগুলি কিন্তু মনে রাখবা। এইবার ব্রায়োনিয়ার রোগগুলি কি কি হয়? মাথার যন্ত্রণা হয়, গলা ব্যথা হয়, কাশি ব্যথা হয়, কাশি হয়, টনসিলাইটিস হয়, বক্ষস্থলে ব্যথা হয়, ডান পাশে বা বাঁ পাশে এমন ব্যথা হয়। তোমরা একটা জিনিস খেয়াল করবা, আঘাত লাগার পরে বা প্রচন্ড পরিশ্রম করার পরে বা দৈহিক কষ্ট করার পরে অনেক সময় ব্রায়োনিয়া ঢুকিয়ে যায়। সবসময় আঘাত লাগলেই যে আর্নিকা খাওয়াতে হবে এটা কিন্তু কথা নয়। যদি সেই আঘাতটা এনি কাইন্ডস অফ মুভমেন্টে বৃদ্ধি হয়, নিঃশ্বাস নিলে বক্ষস্থলে ব্যথা অনুভব হয়, সাধারণত ব্রায়োনিয়ার বক্ষস্থলে আঘাত লাগলে আমি দেখেছি আর্নিকা যতখানি কাজ করে ব্রায়োনিয়া যেন ঠিক সম পরিমাণে অতখানি কাজ করে। এই ব্রায়োনিয়াটা লাগে বুকের মধ্যে আঘাত, কিন্তু সেই আঘাতের কেন্দ্রবিন্দুগুলি হয়ে যায় বুকের মধ্যে, ফুসফুসে। আমরা প্লুরিসির ক্ষেত্রে ব্রায়োনিয়া ব্যবহার করি এবং সেখানেও দেখা যায় ওই রকম জল জমা বা একটা সুস্ফুটানো ব্যথা সাথে জ্বর থাকে। ব্রায়োনিয়ার রোগ লক্ষণগুলি সাধারণত সকালের দিকে 9টার সময় বৃদ্ধি হয় আর রাত্রি 9টার পরে বৃদ্ধি হয়। এবার 9টার পরে, সকাল 9টার পরে বৃদ্ধি দেখলে আমরা অনেক সময় ন্যাট্রামিউরের কথা ভাবি, কিন্তু ন্যাট্রামিউর আর ব্রায়োনিয়ার মডালিটিসের সাথে আর ন্যাট্রামিউরের মডালিটিসের সাথে কখনোই মেলে না, এটা তোমরা খেয়াল করবা। তাহলে আমরা ব্রায়োনিয়া যে সার সংক্ষিপ্ত বললাম এটা তোমরা খেয়াল করবা। ব্রায়োনিয়া শিশুদের ঠিক ক্যামোমিলা এবং সিনার মতন সে নানান জিনিস চায়, কিন্তু দিলে সেটা প্রত্যাখ্যান করে। আমরা মায়েদের বাচ্চা হওয়ার পরে ম্যাস্টাইটিস, অর্থাৎ যেটাকে স্তন প্রদাহ বা থুঙ্কো বলা হয়, সেখানেও কিন্তু আমাদের ব্রায়োনিয়ার একটা সুন্দর ব্যবহার আছে। দেখা যায় স্তনদ্বয় ভারী, ব্যথা, শক্ত এবং যে কোনো মুভমেন্টেই ব্যথা হয়। আমাদের অ্যাপেন্ডিসাইটিস, ওভেরাইটিস বা যে কোনো প্রদাহ যদি ওই রকম আমরা কারণটা লক্ষ্য করতে পারি যে প্রচন্ড পরিশ্রম করার পরে, ঠান্ডা লাগার পরে, ঘাম চাপা পড়ার পরে এরকম কিছু হয়েছে আর সামান্য মুভমেন্টেই তার রোগ কষ্ট বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা ব্রায়োনিয়ার কথা চিন্তা করি। ব্রায়োনিয়া টাইফয়েড জ্বর, ইন্টারমিটেন্ট ফিভার বা রেমিটেন্ট ফিভারের ক্ষেত্রে খুব সুন্দর ব্যবহার। হাম পক্স এবং এছাড়া এই যে করোনার পিরিয়ডে ব্রায়োনিয়া এবং রাস্টাল দিয়ে আমি প্রচুর পেশেন্ট ট্রিটমেন্ট করেছি।
আমরা কোনো জিনিসের নাম করে আমরা হোমিওপ্যাথি ওষুধ দিই না, আমরা হোমিওপ্যাথি ওষুধ দিই তার লক্ষণের উপরে নির্ভর করে। তাহলে জ্বরের ক্ষেত্রে, কাশির ক্ষেত্রে, ঠান্ডা লাগার ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে আমরা কিন্তু সুন্দরভাবে ব্রাইনিয়া ব্যবহার করতে পারি। সুন্দর ব্যবহার, ব্রাইনিয়া রোগী সাধারণত ঠান্ডায় উপশম পায়, নির্জনে চুপচাপ ব্যথাযুক্ত স্থান চেপে যদি সে নিরিবিলি চুপচাপ সে থাকে তাহলে ভালো বোধ করে। আর ঠান্ডায় উপশম পায়, সে ঠান্ডা জল পান করতে ভালোবাসে। কিন্তু ব্রাইনিয়ার একটা ব্যতিক্রমিক লক্ষণ আছে, সেটা যদি তোমরা খেয়াল করো তাহলে ব্রাইনিয়ার যদি পেটের গোলযোগ থাকে তাহলে গরম জল পান করলে সে উপশম পায়, অর্থাৎ পেটের ব্যথা, পেটের কষ্ট, সেখানে কিন্তু আমরা ব্রাইনিয়ার গরম জল পানে উপশম হয়। তোমরা হয়তো চমকে যাবা, ব্রাইনিয়ার ন্যাচারাল কিন্তু কনস্টিপেশন ধাতু, কিন্তু অদ্ভুত ব্যাপার ব্রাইনিয়ায় কিন্তু ক্রনিক ডায়রিয়া ট্রিটমেন্ট হয়। আমি বেশ কিছু পেশেন্টকে এরকম দেখেছি, ঘুম থেকে উঠে একটু নড়াচড়া করলেই মলবেগ হয়। আমাদের তখন অ্যালোজের কথা মনে পড়ে, সালফারের কথা মনে পড়ে, তারপরে ন্যাট্রাম সালফের কথা মনে পড়ে, কিন্তু ব্রাইনিয়াটাকেও কিন্তু ভুললে হবে না। কারণ ওই যে মুভমেন্ট, যেই একটু মুভমেন্ট করে সেই তার ব্যথা মনে হয়। যেমন রাষ্ট্রকের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা লক্ষ্য করতে পারি কি, স্থির থাকার পরে ফার্স্ট মুভমেন্টে ব্যথা বৃদ্ধি হয়, আর ক্রমিক মুভমেন্টে তার ব্যথাগুলি আস্তে আস্তে কমে যায়, এবং বেশি মুভমেন্ট হলে আবার ব্যথা বেড়ে যায়, তখন রেস্ট নেয়, আবার রেস্ট নিলে ব্যথা বেড়ে যায়, আবার তখন আস্তে আস্তে নড়াচড়া করে এবং সেটা রেস্টে বৃদ্ধি হয়। আর এখানে দেখা যাচ্ছে রেস্টে উপশম হয়। তাহলে আমরা কিন্তু খুব সুন্দর করে লক্ষ্য করব, তার মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করব, সে বিরক্তি বোধ করছে। তার কাছে কোনো প্রশ্ন জানতে চাইলে আপনার কি কষ্ট হচ্ছে, আপনার কষ্টটা বলেন না, আপনি আপনার কি কষ্ট হচ্ছে বা তোমার কি কষ্ট হচ্ছে বলো, যেন বিরক্তি বোধ, তার মুখখানার দিকে তাকালে তুমি একটা বিরক্তি বোধ পাবা, যেন কথা বলতে বিরক্তি বোধ হচ্ছে। এই জিনিসগুলি কিন্তু খুব লক্ষ্যের বিষয়। তার কারণ মুখ দেখা, রোগীর মুখ দেখা কিন্তু খুব সুন্দর অভিজ্ঞতা এবং স্বল্প সময়ে রোগী দেখে শেষ করা যায়। এই কথাটা কারোর মধ্যে জেমস টালার কেন বলছে। তা যাই হোক, তোমরা পড়বা তাহলে জানতে পারবা। ব্রাইনিয়া সম্পর্কে আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি কিন্তু মূল কথা। আমি সার সংক্ষিপ্ত ভাবে ব্রাইনিয়াটাকে প্রেজেন্ট করলাম। তোমরা কেন্টের বইতে যখন পড়বা তখন লক্ষ্য করতে পারবা যে ব্রাইনিয়া ওইরকম 10-12 পৃষ্ঠা নিয়ে কেন্টে আলোচনা করা আছে, বা অন্যান্য বইতেও কিন্তু ওইরকম বেশ কিছু অংশ নিয়ে আলোচনা করা আছে, কিন্তু মূল যে বৈশিষ্ট্য, মূল যে ক্যারেক্টার, মূল যে কনস্টিটিউশন ধাতু, সেটা খেয়াল করতে হবে। তাহলে কেমন ধাতুতে হবে, কেন হবে, কেন কেন হবে রোগগুলি, উত্তেজক কারণগুলি কি, এবং তার মডালিটিসটা কি, এটা কিন্তু আমরা খুব সুন্দর করে ফলো আপ করব। তাহলে আমরা জানতে পারবো যে এই পেশেন্টটা ব্রাইনিয়ার কি না। ব্রাইনিয়ার দাঁতের যন্ত্রণা আছে, একটু চেপে ধরলে দাঁতের যন্ত্রণা কমে, ঠান্ডা জলে কমে। ব্রাইনিয়ার ব্যথা চাপে উপশম, তবে চাপে উপশম কিন্তু ম্যাসেজে উপশম না। এরকম করলে কিন্তু বিরক্তি বোধ করবে। বেশ চেপে ধরলে, বেশ আস্তে আস্তে চেপে ধরলে ব্যথাটা সে আরাম বোধ করে। মানে জোর করে ম্যাসেজ করলাম, জোর করে ঢলে ফিরে দিলাম, ব্রাইনিয়ার বিরক্তি বোধ করবে। চাপে উপশম, ঠান্ডায় উপশম, স্থির থাকলে উপশম, ব্যথাযুক্ত পাশে চেপে থাকলে উপশম, একটু ঠান্ডায় থাকলে উপশম। কিন্তু একমাত্র পেটের গোলযোগে গরম পানীয় পান করলে সে উপশম বোধ করে। তাহলে এখানে যে রোগের কথাগুলি আমি বললাম সেটা বড় কথা নয়, তার কারণ তোমরা যখন কেস রেকর্ড করে মেডিসিনটা অ্যাপ্লাই করবা রোগীদের, তখন প্রেজেন্ট সিমটমসটাকে একটু সাইডে রাখবা। অর্থাৎ কি হয়েছে, না জ্বর হয়েছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জ্বর কি হয়েছে, দাঁতের যন্ত্রণা হয়েছে, ঠিক আছে, আর কি কষ্ট হয়, কিসে উপশম পাচ্ছ, কেমন অনুভূতি হচ্ছে, কেন এটা হলো, এটা মনে রাখবা। তাহলে তোমরা
লক্ষ্য করতে পারবা যে আমার পেশেন্টটা কোন মেডিসিনের আওতায় বর্তমান আছে, অর্থাৎ ডায়রিয়ার পেশেন্ট কি না। আমি হয়তো এর আগে অন্য মেডিসিন পড়াতে গিয়েও বলেছিলাম, যেমন ল্যাকেসিস পড়াতে গিয়ে বলেছিলাম, ল্যাকেসিসের মেন্টালিটি এবং মডেলিটি যদি পাই, তা যে রোগটা তার নেই, দেখা গেল তার অশ্বটা অশ্বের কথা, জলযন্ত্রা কষ্টের কথা বলছে, তুমি হয়তো চিন্তা করলে ও তাহলে স্কুলারশিপ দিয়ে দিই না। পেশেন্টটা কিসের, পেশেন্টের মেন্টালটা কিসের, পেশেন্টটার মডেলিটিস কিসের, পিকুলিয়ারিটি অদ্ভুত লক্ষণগুলি কিসের, এই জিনিসগুলি তোমরা সদা সর্বদাই খেয়াল করবা, তাহলে কিন্তু ডায়রিয়া বা যে কোনো মেডিসিন ব্যবহার করতে সুবিধা হবে। ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ, এই কথাগুলি কিন্তু তোমরা কখনোই ভুলবা না। ডায়রিয়া সম্পর্কে যদি কিছু থাকে, আমি পরবর্তী রাষ্ট্রক যখন পড়াবো তখন আমি কিছু ডায়রিয়ার অন্যান্য লক্ষণ সম্পর্কে বলবো। আজকে এই পর্যন্ত ডায়রিয়া শেষ করলাম।